বস, মেয়েটার খোঁজ পেয়েছি, তবে বাঁচবে কিনা বলা যাচ্ছে না। ধর্ষণ করা হয়েছে তাকে। উলঙ্গ অবস্থায় যমুনার পাড়ে পাওয়া গিয়েছে। শরীরটা ক্ষতবিক্ষত ছিল। আপনার বোন তাকে বাড়িতে নিয়ে এসেছে। ডান হাতের দু আঙুলে অনবরত ঘুরতে থাকা কলমটা থামিয়ে দেয় ইফতি। দুই ভ্রুযুগল কুঁচকে ফেলে। ঠোঁটের ভাঁজে থাকা জ্বলন্ত সিগারেটে শেষ টান দিয়ে ছুঁড়ে ফেলে। ধোঁয়া উড়াতে উড়াতে বা হাতটা গলিয়ে দেয় কুচকুচে কালো খোঁচা খোঁচা দাড়িতে। এটা ইফতির স্বভাব। খুব বেশি চিন্তিত হলে দাড়িতে হাত বুলাবে। স্যার আমি এটা স্যার আমি একটা কথা বুঝতে পারছি না। মেয়েটা তো পুলিশের জিম্মেই ছিল। ছাড়া পেল কি করে? তাহলে কি পুলিশেরাই তাকে ধর্ষণ করেছে? করতেই পারে। আগুন সুন্দরী দেখে। সরু চোখে লতিফের দিকে তাকায় ইফতি। কাচুমাচু হয়ে দাঁড়ায় লতিফ। মুখের কথা মুখেই থেকে যায়, বের করার সাহস নেই। শুকনো ঢোক গিলে কয়েকবার সরি বলে ফেলে। মেয়েটার কোনো পিকচার আছে? শুকনো ঢোক গিলে লতিফ। যাওয়ার আগে ইফতিয়ার বলে দিয়েছিল ফটো আনতে। দেখতে চায় সে মেয়েটাকে। পিকচার তোলার মতো পজিশন ছিল না। খুবই বাজে অবস্থা। সারা মুখে কামড়ের দাগ, রক্তে মাখামাখি। তাছাড়া মেয়েটার দিকে তাকাতেও ঘৃণা লাগছিল। কাল আপনি পুলিশের হাতে তুলে দিলেন, অথচ মুখটা দেখলেন না, তাকালেনও না। নামটা জেনেছি আমি, পূর্ণতা। পূর্ণতা। পূর্ণতা নামখানা মস্তিষ্কে প্রবেশ করতেই দাঁড়িয়ে পড়ে ইফতিয়ার। অস্বাভাবিক হয়ে ওঠে তার শ্বাস প্রশ্বাস। চক্কর দিয়ে ওঠে মাথায়। চোখ বন্ধ করে জোরে জোরে কয়েকটা শ্বাস টেনে নিজেকে একটুখানি শান্ত করে বড় বড় পা ফেলে বেরিয়ে যায় রুম হতে। মনের ভুল অথবা নামের মিল হতেই পারে, ইটস নর্মাল। লতিফও সময় নষ্ট না করে ইফতিয়ারের পেছনে ছুটে। ভীষণ ভয় পায় সে ইফতিকে, তবে আজকে আরো বেশি ভয় পাচ্ছে, কেননা তার বসটাও একদম অন্যরকম লাগছে। নামটার মধ্যে গন্ডগোল আছে। চতুর লতিফ খুব সহজেই ধরে ফেললো। রুমের সামনে বড় বড় অক্ষরে একটা সাইন বোর্ড টাঙানো, তাতে লেখা এরিন চৌধুরী। নামখানা জানান দিচ্ছে এটা এরিন চৌধুরীর রুম। এই রুমে ঢোকার পারমিশন কারণ নেই। ইফতি নিজেও অনুমতি ব্যতীত এই রুমে প্রবেশ করে না। তবে আজকে পারমিশনের আশায় না থেকে নিজের কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে এবং লতিফ ঢোকার আগেই দরজা বন্ধ করে দেয়। সবার প্রথমেই নজর আটকায় বিছানায় পড়ে থাকা একটা মেয়ের দিকে, যার গলা অবধি সাদা চাদর দিয়ে ঢাকা। এলোমেলো চুলগুলো খাট ছাড়িয়ে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। ইফতি আন্দাজ করে নেয় একদম হাঁটু অবধি বোধ হয় পড়বে মেয়েটার চুল। মুখখানার দিকে তাকানো দেয়। সারা মুখে দাঁতের দাগ বসে আছে। বড় বড় পাপড়িওয়ালা চোখ দুটো বন্ধ। ইফতি এক পা দুপা করে এগিয়ে মেয়েটার মাথার পাশে বসে। খানিকক্ষণ তাকিয়ে থাকে মুখখানার দিকে। শ্বাস নিচ্ছে কি মেয়েটা? হয়তো না। কাপা কাপা হাত দুটো এগিয়ে মেয়েটার মাথায় হাত রাখে ইফতি। সিগারেটে পোড়া লালচে ঠোঁটজোড়া নেড়ে বলে ওঠে, প্রিয় পূর্ণতা, তোমায় আমি ফিরে পেলাম ফুরিয়ে যাওয়ার পরে। সালাম দু হাত ভর্তি বাজার নিয়ে ঘামে ভিজে বাড়ি ফিরে। মুখে তার তৃপ্তির হাসি। উঠানে ব্যাগ দুটো রেখে বসে পড়ে মাটিতে। কাঁধের গামছা নামিয়ে মুছে নেয় ঘামে ভেজা মুখখানা। এদিক ওদিক তাকিয়ে খুঁজতে থাকে বউ এবং মেয়েদের। কাউকে দেখতে না পেয়ে হাঁক ছেড়ে ডাকে, বউ, ও বউ, বাইরও, দেখা যা, মেলা কিছু আনছি বাজার হইতে। সেলিনা বেগম মাটির চুলায় ভাতের হাঁড়ি বসিয়েছে। ঘরে আর চাল ছিল না, বিধায় সকালে রান্না হয়নি। মেয়ে দুটো তার না খেয়ে আছে। ছেলেটাকে পাশের বাড়ি থেকে এক মুঠো ভাত চেয়ে এনে খাইয়েছে। বেলা 12টার সময় সালাম 1 কেজি চাল এবং 1 কেজি আলু এনে দিয়ে গিয়েছে। পেশায় সেলিম রিক্সা চালক। সকাল হতে রিক্সা চালিয়ে কিছু টাকা পেয়েছিল, তাই দিয়েই চাল এবং আলু এনে দিয়ে আবারও চলে গিয়েছে রিক্সা চালাতে। সেলিনা আঁচলে মুখ মুছতে মুছতে বেরিয়ে আসে পাটকাঠি দিয়ে তৈরি রান্নাঘর থেকে। স্বামীকে দেখে বেশ অবাক হয় তিনি। আপনি চইরা আইলেন যে? রান্দা তো অয় নাই এখনো। সেলিম হাসে। হাতের ইশারায় বউকে পাশে বসতে বলে। সেলিনা বসে। খাইয়ে আইছি আমি, খামো না। দেখ মেলা বাজার আনছি।
বাজারের থলের দিকে তাকিয়ে চোখ দুটো বড় বড় হয়ে যায় সেলিনার। জীবনে সে এত বাজার সদয় চোখে দেখেনি। এত মাছ গোস টেহা পাইলেন কোনে? আর এত বাজার আনছেন কেন? জমিদারের বেটা দিছে কিনা এই মাছ, গোস, চাউল, ডাইল। কেন দিছে? আর তারা দিল, আর আপনি আনলেন কেন? এম্বাই তো দেয় নাই বউ, তারা হক গলেই আইব রাইতে। তারা আইব কেন? আমাগো পূর্ণারে পছন্দ করছে জমিদারের নাতি, বিয়া করার চাই, প্রস্তাব দিছে আমার কাছে। আমিও আর না করি নাই। আইজই পাকা কথা কইয়া মাইয়ারে আংটি দিব। আমাগো পূর্ণার তো রাজ কপাল বউ, জমিদার বাড়ির বউ হইব। বুক কেঁপে ওঠে সেলিনার। বিস্ময় চোখে তাকায় স্বামীর মুখ পানে। সবে 15 বছরে পা রাখলো তাদের বড় মেয়ে পূর্ণা। এখনই তাকে বিয়ে দিবে, তাও আবার জমিদার বাড়িতে। ভয়ে বুকখানা ধরফর করতে থাকে সেলিনার। বউয়ের ভার মুখখানা দেখে সেলিম বলে ওঠে, রিক্সা চালাই আমি, মাইয়া দুইটারে 3 বেলা খাওয়াইতে পারি না। বিয়া দিতে কি আর আমার মন সায় দেয়? কি করমু বউ ক? টেয়া কামানোর মুরুদ নাই তো আমার। জমিদার বাড়ি গেলে 2 বেলা 2টা ভালো মন্দ খাইতে তো পারবো। তাছাড়া জমিদারের নাতি দেখতে শুনতে ভালো, বিদেশ থাইকা পড়ালেখা কইরা আইছে। আমাগো পূর্ণা ভালো থাকবো, তুই ডরাইস না। বলতে বলতে বউয়ের হাতের উপর হাত রাখে সেলিম। সেলিনা মাথা নিচু করে বলে, জমিদার বাড়ির হকগল বেড়াই 2 বিয়া করে, যাই না হই না মাইরার জীবন নষ্ট করবো? বেডা মানুষের টেয়া থাকলে 2 বিয়া করারই পারে। ভাত কাপড়ের অভাব তো আর হয় না। তুই কথা কইস না, সাত করে রান্দেক মাছ গোস। আমি তাগর বসানোর জায়গা ঠিক করি। সেলিম উঠে চলে যায়। সেলিনার চিন্তা দূর হয় না, বরং আরও জেগে বসে। জমিদার বাড়ির মানুষজন ভালো না, এটা এলাকার সকলের মুখেই শুনে আসছে সেলিনা। সেই বাড়ির ছেলের সাথে মেয়ের বিয়ে। পূর্ণা মাশাআল্লাহ অনেক সুন্দর, পড়ালেখায় ভালো, এইবার ক্লাস 9-এ উঠল। জেএসসিতে A+ পেয়েছে। যে কারোরই এক দেখায় পূর্ণাকে পছন্দ হবে। ঘন কালো একগুচ্ছ চুল, একদম হাঁটু ছাড়িয়ে, পায়ের টাকনু ছুঁই ছুঁই, ধবধবে ফর্সা গায়ের রং। সেলিনা বাজারের ব্যাগ রান্নাঘরে রেখে পূর্ণার রুমে যায়। সকাল থেকে কিছুটি মুখে তোলেনি পূর্ণা। গোসল ছেড়েছে কিছুক্ষণ আগেই। লম্বা চুলগুলো মেরে দিয়ে বই পড়ছে। বই পড়ার সময় একদম বইয়ের মধ্যেই ডুবে যায় পূর্ণা। আশেপাশে তার খেয়াল থাকে না। এই যে যেমন এখন সেলিনা তার পাশে এসে দাঁড়িয়ে আছে, অথচ পূর্ণার খেয়াল নেই। মেয়ের রূপ দেখে নিজেই মুগ্ধ সেলিনা। দোয়া পড়ে ফু দিয়ে দেয় 3 বার পূর্ণার মাথায়। এতক্ষণ পূর্ণা মায়ের অস্তিত্ব টের পায়। বই হতে দৃষ্টি সরিয়ে তাকায় মায়ের মুখ পানে। আম্মা, রান্না শেষ হয়েছে, খাইতে দিবা? এতক্ষণে রান্নার কথা মাথায় আসে সেলিনার। চুলায় যে ভাতের হাঁড়ি বসানো হয়েছে। আম্মা, তাই হাত মুখ ধুই আয়। পূর্ণার মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে যেতে নেয় সেলিনা। পূর্ণা আঁচল টেনে ধরে। আমার জমিদার বাড়ির ছোট ছেলে আমার দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়ে থাকে। রাস্তাঘাটে একা দেখলে খারাপ কথা বলে, ছুঁয়ে দিতে চাই। পূর্ণার চোখে পানি। এতদিন মাকে বলতে চেয়েও বলতে পারেনি। আজকে বাবা মায়ের আলাপ আলোচনা শুনেছে সে, তাই মাকে জানালো কথাখানা, যাতে মা বুঝতে পারে জমিদার বাড়িতে বিয়ে দেওয়া ঠিক হবে না। এই তো কালকে ফাঁকা রাস্তা পেয়ে জমিদারের নাতি ইফাত পূর্ণার স্পর্শকাতর স্থানে হাত দিয়েছিল। ঘৃণায় শরীর কাঁপতে থাকে পূর্ণার। নিজেকে বাঁচাতে সজোরে থাপ্পড় বসিয়ে দিয়েছিল জমিদারের নাতনির গালে এবং ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দিয়ে চলে এসেছিল। সেই থাপ্পড়ের প্রতিশোধ নিতেই যে বিয়ের প্রস্তাব দেওয়া ভালো করেই জানে পূর্ণা। সেলিনা কিছু বলতে যাবে, তখনই সেলিম রুমে ঢুকতে ঢুকতে বলে, বউ তাড়াতাড়ি রান্দেক, আজকেই জমিদার বাবু বিয়ার কাম সাইরা ফেলাইতে চায়। শাড়ি গয়না পাঠাই দিছে। পূর্ণার দেউল গাল বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। সে হাঁট মুড়ে বাবার পায়ের কাছে বসে পড়ে। আমায় বিয়ে দিয়ে দেন না আব্বা, ওরা আমায় বাঁচতে দিবে না। জমিদারকে নিয়ে গা ভর্তি গহনা দিয়ে সাজিয়েছে পূর্ণতাকে। গহনা দিয়ে যেন মুড়িয়ে ফেলেছে টকটকে লাল শাড়ি। গা ভর্তি সোনার গহনাতে পূর্ণতার রূপ যেন দ্বিগুণ বেড়ে গিয়েছে। জমিদারকে নিয়ে মমতা বেগম পূর্ণতার রূপে মুগ্ধ। মুখ ফুটে কিছু না বললেও মনে মনে বেশ কয়েকবার মাশাআল্লাহ আওড়িয়েছেন। এমন মেয়ে তাদের ঘরে যাচ্ছে ভাবতেই ঠোঁটের কোণে
হাসি চওড়া হয়ে উঠেছে। এই মেয়ের রূপে তাদের ব্যবসায় রমরমা হয়ে উঠবে। উঠোনে মানুষ কিচকিচ করছে। ঘরে বসানোর মুরদ সালামের নেই, একখানা চেয়ার দেওয়ার সামর্থ্যও নেই, তাই খেজুর পাতার পাটি বিছিয়ে দিয়েছেন। জমিদার আরমান আসেনি নাতনির বিয়েতে। এই ছোট পরিবারের নাতনির বিয়ে দিতে তিনি রাজি ছিলেন না। 10 গ্রামের তাদের সুনাম রয়েছে, শহরের সবচেয়ে ধনী ব্যক্তি তিনি, আর তার নাতি কিনা ছোট ঘর হতে মেয়ে নিচ্ছে। মান সম্মান নিয়ে টানাটানিতে পড়ে গিয়েছে। ইফাত খেজুরের পাতার পাটিতে বসে পড়েছে সবার আগে। মাথায় তার টুপি, পরনে সাদা পাঞ্জাবি। মূলত বিয়ের জন্য প্রস্তুত হয়ে এসেছে সে। আপাতত তার মাথায় পূর্ণতার রূপ ছাড়া অন্য কিছু চলছে না। মনে মনে সে ছক কষে ফেলেছে। 1 সপ্তাহ নিজের সাথে রাখবে পূর্ণকে, ইচ্ছা মতো ভোগ করবে, তারপর পাঠিয়ে দেবে পতিতালয়ে। রূপের যে বাহার, খদ্দের শুধু আসতেই থাকবে। এক পূর্ণতাকে দিয়েই তাদের ব্যবসায় রমরমা করে ফেলবে। জমিদার বাড়ির বড় বউ শিউলি বেগম মাথায় ঘোমটা টেনে বসে আছে পূর্ণতার পাশে। ছলছল দৃষ্টিতে দেখছে মেয়েটাকে। মনে মনে আফসোস করছে মেয়েটার রূপের জন্য। ইস, তোমারই সৌন্দর্য তোমার জীবন নষ্ট করে দিল। বলতে ইচ্ছে করলেও বলতে পারছে না তিনি। শাশুড়ির ভয়। মেজ বউ রেশমা পান চিবুচ্ছে জানলার কাছে বসে। এসবে তার নজর নেই। যা হচ্ছে হোক, এতে তার যায় আসে না। ছেলে তো তার নয়। তার ছেলে হলে অবশ্য সে রুখে দাঁড়াতো। শাশুড়িকে সাহায্য করেছে। মনে মনে সেও বেশ খুশি। তার অসভ্য বেয়াদব ছেলের জন্য এত সুন্দর বউ পাবে, এটা তার ধারণাতেই ছিল না। এবার সে গর্ব করতে পারবে বৌমার রূপ নিয়ে। সবকিছু ঠিকঠাকই এগোচ্ছিল। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করবে, ঠিক তখনই সেখানে উপস্থিত হয় জমিদার বাড়ির বড় নাতি অভিরাজ। বয়স 30 পেরিয়েছে। গম্ভীর রকচটা অভিকে ভয় পায় গোটা জমিদার বাড়ির প্রতিটা সদস্য। তার সাথে অভি নামটা শুনলেই কেঁপে ওঠে 10 গ্রামের সাধারণ মানুষজন। অভি ইফাদের সামনে গিয়ে দাঁড়ায়। ইফাদ ভয়ে কাচুমাচু হয়ে যায়। শুকনো ঢোক গিলে দাঁড়িয়ে পড়ে ইফাদ। অভি তার বড় বড় ঝাঁকড়া চুলগুলো পেছনে ঠেলে গম্ভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করে নেয় ইফাতকে, তারপর শক্ত গলায় শুধায়, বিয়ে করার বয়স হয়েছে তোর? 26 বছরের ইফাত বড় ভাইয়ের প্রশ্নে কাঁপতে থাকে। অভির সামনে সে সচরাচর আসে না। মুখ দেখেই ইফাদের মনোভাব বলে দিতে পারে অভি। ইফাত জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে রেনিয়ে কিছু বলতে যায়। আসল ভাইয়া। বাকিটা শেষ করার আগেই অভি তার শক্তপোক্ত হাত দিয়ে থাপ্পড় মেরে দেয় ইফাদের চোয়ালে। দুপা পিছিয়ে যায় ইফাত। স্তব্ধ সকল মানুষ। জমিদারের বড় ছেলে মনোয়ার এগিয়ে আসে। অভি, কি হচ্ছে? অভি তার রক্তাক্ত চোখে বাবার দিকে তাকায়। দমে যায় মনোয়ার। ইফাত বিয়ে করবে না, বিয়েটা হবে আমার সাথে। মমতা বেগম অভির গলার স্বর শুনে এগিয়ে আসে এবং অভির এমন সিদ্ধান্ত শুনে ভ্রু কুঁচকে ফেলে। চোখের চশমা ঠিক করে বলে ওঠে, সিদ্ধান্ত তুমি নেবে? অভি ইফাদের থেকে টুপিখানা নিয়ে তা নিজের মাথায় চাপিয়ে দাদির দিকে তাকায়। ইয়েস। ব্যাস, এখানে আর কারো কোনো কথা বলার সাহস নেই। ইফাতকে ধাক্কা দিয়ে সরিয়ে অভি বসে পড়ে। কাজীকে ইশারা করে বিয়ে পড়াতে। কাজী দেরি করে না, শুরু করে দেয়। সালাম কোনো কথা বলার সুযোগ পায় না, তবে তার মন ক্ষুণ্ণ হয়েছে। এভাবে একজনের সাথে বিয়ের কথা বলে আরেকজনের সাথে বিয়ে, ব্যাপারটা তার মানতে অসুবিধা হচ্ছে। তবে প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। চুপচাপ এক কোণে দাঁড়িয়ে থাকে। জমিদার বাড়ির একটা মানুষও এক ফোঁটা পানিও মুখে তোলেনি, আর তারা তুলবেও না। বিয়ের কার্যক্রম শেষ হয়। শিউলির মনটা হালকা হয়েছে। নিঃসন্দেহে তার ছেলে একজন ভালো মানুষ। হ্যাঁ, অনেকটাই রাগী এবং শক্তপোক্ত, তবে মনটা পরিষ্কার। বদমাইশি নেই তার মনে। তবে পূর্ণতার মানিয়ে নিতে বেশ কষ্ট হয়ে যাবে। বিয়ে শেষ হতেই মমতা বেগম দাঁড়িয়ে যায় এবং সবাইকে চলে যেতে বলে তিনিও হনিয়ে বেরিয়ে যায়। তার পেছনে যায় রেশমা এবং রিমা। পূর্ণতা অবাক হয়। মানুষগুলো কিচ্ছু খাবে না। তার মা এবং বাবা কত কষ্ট করে রান্না করেছে তারা খাবে বলে। গরিব বলে তারা অপমান করছে, ঘৃণা করে। কিছু খাচ্ছে না। শিউলি পূর্ণতার হাত ধরে। চলো মা। পূর্ণতা ওঠে না, মাথা নিচু করে বলে, আপনারা না খেয়ে চলে গেলে আমি যাব না আপনাদের সাথে। দরজার পাশেই ছিল অভি। পূর্ণতার কথা শুনতে পায় সে, সাথে সাথে ধুমকার ছেড়ে বলে ওঠে, না খেয়ে কেউ এক পা নড়লে পা ভেঙে দেব আমি। সাথে সাথেই থেমে যায় সবাই। থামে মমতা বেগম। ইফাদ এক পাশে বসে রাগে ফুঁসছে। পূর্ণা কেঁপে ওঠে। অভি নিজের বক্তব্য শেষ করে রুমে ঢুকে পড়ে। শিউলিকে বলে, আপনি খাইয়ে নিয়ে আসুন সবাইকে, আমি এই মেয়েকে নিয়ে যাচ্ছি।
বলেই পূর্ণতার হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে থাকে। ভারী শাহরি গহনা পরে লোকটার পায়ের সাথে পা মেলাতে বেশ কষ্ট হচ্ছে পূর্ণতার। হোঁচট খেতে খেতে নিজেকে সামনে নিয়েছে কয়েকবার। একবার পেছন ফিরেও তাকিয়েছিল, দেখতে পেয়েছে ভাই বোন দুটোকে, কিন্তু মা বাবাকে শেষবার দেখতে পায়নি। কিছু মানুষের সাথে রক্ত সম্পর্ক না থাকলেও বা অনেক দিনে চেনা জানা না থাকলেও তারা হুট করেই আপন হয়ে যায়। ঠিক তেমনই মিষ্টি কয়েক মিনিটের পূর্ণতার আপন হয়ে উঠেছে। লাফিয়ে লাফিয়ে কথা বলছে, হেসে গড়িয়ে পড়ছে। এতক্ষণ পূর্ণতার মনে একটু ভয়ে বা সংশয় কাজ করলেও এখন মনটা ফুরফুরে তার। নিজের সমবয়সী কাউকে পেয়েছে বলেই বোধহয় মিষ্টির বাকি ভাইয়েরা বাসর সাজাচ্ছে। বাগান থেকে তুলে এনেছে টকটকে লাল গোলাপ এবং হলুদ গাঁদা ফুল। বিশাল রাজকীয় রুমখানায় ফুলের ছড়াছড়ি। মিষ্টি পূর্ণতাকে নিয়ে বসিয়েছে ড্রেসিং টেবিলের সামনে বিশাল বড় এক আয়না। আয়নার চারপাশে সুন্দর নকশা আঁকা। প্রথমবার দেখলো পূর্ণতা এত সুন্দর আয়না। আয়নায় নিজেকে দেখে একটু লজ্জাও পেল বোধহয় পূর্ণতা। নিজেকে কখনো এভাবে দেখা হয়নি। আয়নার সামনেও রয়েছে বিভিন্ন ধরনের ছোট ছোট বোতল। পূর্ণতা ধারণাও করে উঠতে পারে না এসব কিসের বোতল, তবে সুঘ্রাণ আসছে খুব ভালো। মিষ্টি একটা ডিব্বা তুলে নেয়, ডিব্বার মুখটা খুলে নিজের শরীরে ফুসফুস করে মাখিয়ে পূর্ণতাকেও মাখিয়ে দেয়। কি সুন্দর ঘ্রাণ নাকে লাগছে পূর্ণতার। চোখ বন্ধ করে ঘ্রাণ শুকে নেয়। আমার দা ভাইয়ের পারফিউম, মুম্বাই থেকে এনেছে। আমি রোজ চুরি করে মেখে স্কুলে যাই। বলেই কিটকিটিয়ে হেসে ওঠে মিষ্টি। পূর্ণতাও একটু হাসে। ইমন ভ্রুকুচকে এসে দাঁড়ায় মিষ্টির পাশে। আমাকে একটুখানি দে না, একটুখানি মাখবো। হাতের আঙুল দিয়ে দেখিয়ে বলে ইমন। মিষ্টি মুখ বাঁকায়। বড়লোকি পারফিউম ছোট লোকদের গায়ে শুট করে না, ফোসকা পড়বে। ইমন মিষ্টির মাথায় চাটি মেরেই নিজেই তুলে নেয় একটা পারফিউম এবং চলে যায় খাটের পাশে। তিন ভাই ইচ্ছে মতো পারফিউম মেখে নেয়। পূর্ণতা বুঝতে পারে এই বাড়ির রাগী ছেলেটাই হচ্ছে অভিরাজ। তাকে সবাই ভালোবাসে, কিন্তু তারা আশেপাশে ঘেঁষতে পারে না, তার সাথে মিশতে পারে না। ইপ্তি ক্ষণে ক্ষণে তাকাচ্ছে পূর্ণতার পানে। পূর্ণতা এবং মিষ্টির হাসিতে পুরো রুমটাতে ঝংকার তুলছে। সেই হাসি গভীর দাগ কাটছে ইপ্তির মনে। মনোযোগ দিয়ে সে দেখছে সে এবং নিজে মনে আওড়াচ্ছে কিছু কথা। পূর্ণতার হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না, কেননা জমিদার গিন্নি এসে দাঁড়ায় কক্ষের সামনে। চোখ মুখ তার ভয়ঙ্কর। কি হচ্ছে এসব? থেমে যায় পূর্ণতার হাসি। মিষ্টিও থমকে দাঁড়ায়। তিন ভাইয়ের হাত থেমে যায়। ইমন খাটের উল্টো পাশে লুকিয়ে পড়ে। জমিদার গিন্নির পাশে ছিল রেশমা, তার চোখে মুখেও রাগের আভাস। রেশমা বড় বড় পা ফেলে এগিয়ে যায় পূর্ণতার কাছে। লাজ লজ্জা নাই তোমার? কি করে হাসতে লজ্জা করে না? নির্লজ্জ মেয়ে, জমিদার বাড়ির বউ হতে পেরে খুশি ধরে রাখতে পারছো না। এবার বাপ মা নিয়ে জমিদার বাড়িতে গেড়ে বসে ভালো মন্দ খেতে পারবে। বেয়াদব বেহাইয়া মেয়ে। অপমানে চোখে পানি চলে আসে পূর্ণতার। জমিদার গিন্নি এগিয়ে এসে অকপটে থাপ্পড় বসিয়ে দেয় পূর্ণতার ডান গালে। স্তব্ধ হয়ে যায় সকলে। মিষ্টি চাপড়ে ধরে পূর্ণতাকে। তোর সাহস কি করে হলো তোর বাড়ির এই সস্তা খাবার আমাকে খাওয়ানো? যে কয় লোকমা খাবার আমি মুখে তুলেছি সেই কয় আঘাত তোর পিঠে পড়বে। জাফর, আমার চাবুক নিয়ে আয়। জমিদার গিন্নির দেখাশোনার দায়িত্বে যিনি রয়েছেন জাফর দরজার সামনে দাঁড়িয়েছিল। হুকুম পেতেই দৌড়ে যায়। মিষ্টি চুপ থাকতে পারে না। দাদিমা, পূর্ণকে মারবে না তুমি? জমিদার গিন্নি মিষ্টিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ছিটকে গিয়ে মিষ্টি ফ্লোরে পড়ে যায়। রেশমা খুশি হয়। মিষ্টি মরলেও সে খুশি। পূর্ণতা মাথা নিচু করে কান্না করছে। থাপ্পড়টা বেশ জোরেই লেগেছে। ব্যথায় গালটা অবশ্য হয়ে আসছে, গরম হয়ে গিয়েছে বোধহয় গালটা। ইপ্তি এগিয়ে আসে, দাঁড়ায় পূর্ণতার পাশে। চোখ রাখে মমতা বেগমের চোখে। তোমার সমস্যাটা আমাকে বলো। মমতা চোখ নামিয়ে নেয়। ইপ্তি চোখে চোখ রেখে কথা বলার মতো সাহস তার নেই। দাঁতে দাঁত চেপে বলে, মাছ বাইয়ে বাগে ভোগ করবি নাকি এই ছোট লোকটাকে? এক রাত করে এক একজন। ঘৃণায় গা রিন রিন করে ওঠে পূর্ণতার। ইপ্তি হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। ইমন আর ঈশান মাথা নিচু করে ফেলে। মমতা থামে না, আবারও সুর তুলে বলে, কুচি মেয়ের দেখে চোখ আটকালো কেন সবার? নাকি রে এতে? বাকিটা শেষ করার আগেই জাফর চাবুক নিয়ে হাজির। মমতা চাবুক হাতে তুলে নেয়। আর তখনই অভি এসে দাঁড়ায় দরজায়। মিষ্টি অভিকে দেখে ফুঁপিয়ে কেঁদে ওঠে। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। দা ভাই, পূর্ণকে মারবে? অভি মিষ্টির মাথায় হাত বুলিয়ে তাকায় মমতা বেগমের দিকে। মমতা বেগম চুপসে যায়। হাতের চাবুক আড়াল করার প্রয়াস চালায়। অভিকে দেখে পূর্ণতা একটু সাহস পায়। সে হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে বলে ওঠে,
আমি ইচ্ছে করে জমিদার বাড়ির বউ হইনি, আমাকে জোর করে বউ বানানো হয়েছে। জমিদার বাড়ির চেয়ে আমাদের কুঁড়ে ঘরের সুখ বেশি। জমিদার বাড়ির কর্তার মুখের ভাষার ঠিক নেই, কথারও ঠিক নেই। ছি। মমতা বেগম চোয়াল শক্ত করে ফেলে। ইচ্ছে করছে ঠাঁটিয়ে আরো একটা থাপ্পড় বসিয়ে দিতে, কিন্তু অভির জন্য পারছে না। অভি গম্ভীর দৃষ্টিতে এক নজর দেখে নেয় পূর্ণতাকে। জমিদার সাহেব এসে দাঁড়িয়েছে দরজায়। অভি বলে ওঠে, দাদাজান, আপনার বউকে আপনারা 5 ভাই মিলে ভোগ করেছেন। এক এক রাত এক এক ভাই। আপনার 3টা ছেলে এবং দুটোর একে আপনাকে, নাকি 5 ভাই মিলে 5টা বাচ্চা দিয়েছে? লজ্জায় মাথা নিচু করে ফেলে মমতা। সাহেব শুকনো ঢোক গিলে অভির দিকে তাকায়। বাকিরা মাথা নিচু করে ফেলেছে। যার চরিত্র যেমন, তার চিন্তা ভাবনাও ঠিক তেমনই। দাদিজানকে সামলান, এটাই তার লাস্ট ওয়ার্নিং। নেক্সট টাইম এমন কিছু তার মুখ থেকে বের হলে বা আমি শুনলে, তার 4 দেবরের সাথে বেঁধে পাড়ার জমিদার বাড়ির মূল ফটকে বসিয়ে রাখবো। মাইন্ডেড। সাহেব চলে যায়। রেশমাও কেটে পড়ে। মমতা এক পলক তাকায় পূর্ণতার দিকে, তারপর বড় বড় পা ফেলে চলে যায়। দরজার আড়ালে ছিল ইফাত। সে বাঁকা হাসে। তোর বউকে যদি আমি না ছুঁয়ে দিই তো আমার নাম ইফাত নয়। একে একে সকলের রুম হতে বেরিয়ে যায়। অভি শব্দ করে দরজা বন্ধ করে দেয়। পূর্ণতা কেঁপে ওঠে। বিরক্ত হয় অভি। তেড়ে আসে পূর্ণতার দিকে, আঙুল তুলে বলে ওঠে, কাপাকাপি করবে আমার সামনে একদম। পূর্ণতা এক লাফে চেয়ারের ওপরে উঠে পড়ে, কোমরের হাত দিয়ে দাঁড়িয়ে পড়ে। আমি তো কাঁপিনি, নিশ্চয়ই আপনার চোখ কেঁপেছে, তাই মনে হয়েছে আমি কাঁপছি। আগে চোখ ঠিক করুন। 30 বছরের বুড়ো বর। অভি ব্রুক কুচকে ফেলে। মেয়েটা কি বলল? বরাবরই পূর্ণতা মায়ের মুখে শুনে এসেছে স্বামীর বাঁ পাঁজরের হাড় দিয়ে স্ত্রীকে তৈরি করা হয়েছে। স্বামীকে কখনো অসম্মান করতে নেই, স্বামীর কথার অবাধ্য হতে নেই। বাবার পরে স্বামীর মেয়েদের শেষ আশ্রয়। কয়েক প্রহর হয়েছে অভি নামক মানুষটির সাথে আবদ্ধ হয়েছে পূর্ণতা। মানুষটিকে দেখে এবং কলমা পড়ে 3 কবুল বলে মানুষটির বাপ পাঁজরের হাড়ের অংশ হয়ে উঠেছে। কবুল শব্দটার মধ্যে অদ্ভুত একটা শক্তি আছে। এই একটা শব্দ পূর্ণতার মনে অভি নামটাকে গভীরভাবে সেটে দিয়েছে। মানুষটিকে ভরসা করতে শুরু করেছে পূর্ণতা। পরিধি ও পোশাক পাল্টে অভি বাড়িতে পরার সাধারণ পোশাক পরিধান করেছে। কাঁধবদি ঝাঁকড়া চুলগুলো মুছে চলেছে তোয়ালে দ্বারা। পূর্ণতা গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করে চলেছে মানুষটিকে। ধপধপে ফর্সা নয় লোকটার গায়ের রং, খানিকটা শ্যামলা বর্ণের। কুচকুচে কালো দাড়িতে ভারী সুন্দর নকশা আঁকা, উঁচু নাকটা, ছোট ছোট বিলাই চোখ জোড়া, যা বাচকের পাশে রয়েছে কুচকুচে কালো একখানা তিল। জোড়া ভ্রু, ওষ্ঠদয় হালকা কালচে বর্ণের। পূর্ণতা বুঝতে পারে সিগারেট পোড়া ওষ্ঠদয়। হঠাৎ অভি নজর পড়ে পূর্ণতার দিকে। এভাবে তাকিয়ে থাকতে দেখে ভ্রুজোড়া কুচকে ফেলে। গম্ভীর গলায় বলে ওঠে অভি, শাড়ি পাল্টে এসো। চমকায় পূর্ণতা, চোখের পলক ফেলে মাথা নুইয়ে ফেলে। অভি বড় বড় পা ফেলে কাবাডের দিকে এগোয়। বের করে আনে একখানা কাপড়, হালকা গোলাপি রঙের বোধহয়। পূর্ণতা ঠিক আঁচ করে উঠতে পারেনি। পূর্ণতার সামনে শাড়িখানা এগিয়ে দেয় অভি। এটা পরে এসো। পূর্ণতা শাড়িখানা এক হাতে নেয়, তাকায় না অভির মুখ পানে, চোখে চোখ রাখে প্রশ্ন ছড়ে। এটা পেলেন কোথায়? আপনি কি আগে একবার বিয়ে করেছিলেন? প্রশ্নটা বোধহয় আশা করেনি অভি, তাই তার মুখখানা অদ্ভুত এক রাগের প্রতিচ্ছবি ফুটে ওঠে। পূর্ণতা পাত্তা দেয় না, শাড়িখানা ধরে এবং আবারও বলে ওঠে, বিয়ে করলে আমাকে বলিয়েন না দয়া করে, আমি না খুব হিংসুটে। আপনার বিয়ের কথা সহ্য হবে না, আমার থেকে লুকিয়ে রাখিয়েন কেমন? এমনও ভাবতে পারেন পুচকু মেয়েটার থেকে লুকানোর কি আছে? এই পুচকু মেয়েটা আপনার বড় স্বামীর বাঁ পাঁচরের হাড় দিয়ে স্ত্রীর তৈরি, তাই আপনার উচিত পুচকু বলে অবহেলা না করে একটু সম্মান করা। বলতে বলতে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে পূর্ণতার। অদ্ভুত সুন্দর সেই হাসি। অভিবোধয় মুগ্ধ হলো। পাতলা সুতির শাড়িখানা ভালোভাবেই পরতে পেরেছে পূর্ণতা। শাড়ি পরার অভ্যাস না থাকলেও মাকে কয়েকবার পরতে দেখেছে। সেইভাবেই চেষ্টা করে সফল হয়েছে। পূর্ণতার ধারণা ছিল অভিবোধয় ঘুমিয়ে পড়েছে, কিন্তু পূর্ণতা ভুল প্রমাণিত হয়। কেননা অভি ফুল সাজানো খাটের এক কোনায় বসেছিল, ঝাঁকড়া চুলগুলো মুঠো করে ধরে। কি যে সুন্দর লাগছে শ্যামলা বর্ণের পুরুষটিকে। 2 হাতের পেশি ফুলে উঠেছে। ছোট হাতের টি শার্ট হওয়াতে পেশি বহু স্পষ্ট দেখতে পাচ্ছি পূর্ণতা। আপনি ঘুমাবেন না?
প্রশ্ন করে পূর্ণতা। ভারী শাড়ি গহনা রেখে দেয় ড্রেসিং টেবিলের ওপরে। আমার পাশে এসে বসো। বলে অভি। পূর্ণতা দেরি করে না, অভির পাশে গিয়ে বসে। আমার থেকে তোমার কিছু চাওয়ার আছে? পূর্ণতা গালে হাত দিয়ে একটু ভাবে। যা চাইবো দেবেন? হুম। তাহলে আমাকে পড়তে দিবেন? আমি অনেক পড়তে চাই, শিক্ষিত হতে চাই। অভি একটু চিন্তায় পড়ে যায়। কয়েক মিনিট চুপচাপ কিছু চিন্তা করে বলে। ঠিক আছে, আর কিছু? পূর্ণতা মাথা নিচু করে রেঞ্জে নিয়ে বলে। আপনাদের বাড়িতে সকল পুরুষই তো 2-3টে করে বিয়ে করে। আমি না মরা পর্যন্ত আপনি দ্বিতীয় বিয়ে করবেন না, আমাকে কথা দিবেন? পূর্ণতা চোখ দুটো চিকচিক করছে, দৃষ্টি তার অভির মুখ পানে। হাত বাড়িয়ে আছে অভির দিকে, চাইছে অভি হাত ছুঁয়ে কথা দিক। অভি কথা বলে না, চুপচাপ তাকিয়ে থাকে পূর্ণতার দিকে। দিবেন না কথা? নড়ে চড়ে বসে অভি। নিজের পুরুষালী শক্ত হাতখানা পূর্ণতার নরম তুলতুলে হাতের উপর রাখে। ভেজা নয়নে খুশির ঝিলিক ফুটে ওঠে পূর্ণতার দু চোখে। হাত ছুঁয়ে কথা দেওয়ার মানে হচ্ছে জীবন বাজি রাখা। আপনি যদি কখনো দ্বিতীয় বিয়ে করেন তাহলে সেই দিনই আমার মরণ হবে। অভি পূর্ণতার হাতখানা শক্ত করে ধরে। 15 বছর বয়স তোমার, কয়েক প্রহরের পরিচয়, স্বামী সংসার নিয়ে ধারণা নেই, এখনই চোখে পানি? কথা বলে না পূর্ণতা। মনে পড়ে অভির মা শিউলি বেগমের কথা। তিনি মূলত শিখিয়েছে পূর্ণতাকে। শিউলি অভির সৎমা। মনোয়ার খানের তৃতীয় বউ হচ্ছে শিউলি। প্রথম বউয়ের সন্তান অভি, দ্বিতীয় বউয়ের সন্তান মিষ্টি। শিউলিকে বিয়ে করেছিল 2 সন্তানেরকে মানুষ করার জন্য। বিয়ের আগেই শর্ত দেওয়া হয়েছিল সে কখনো মা হতে পারবে না। নারীর পূর্ণতা হচ্ছে সন্তান। শিউলি সারা জীবন অপূর্ণই রয়ে গেল। তবে তিনি মিষ্টি এবং অভিকে ভীষণ ভালোবাসে। অভি তাকে কখনো মা বলে ডাকেনি, তবে মিষ্টি তাকে ভীষণ ভালোবাসে। ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। বলতে বলতেই দাঁড়িয়ে যায় অভি। জুতা জোড়া পায়ে চাপিয়ে মাফলার বেঁধে নেয় গলায়। আপনি ঘুমাবেন না? কোথায় যাবেন? অভি দাঁড়িয়ে যায়। আমার সাথে ঘুমানোর বয়স হয়নি তোমার, আগে বড় হও, তারপর একসাথে থাকবো। বলেই ধপধপ পা ফেলে দরজা অবধি গিয়ে থেমে যায়। পিছনে ফিরে তাকায়। পূর্ণতা তার দিকে তাকিয়েছিল। পুরুষ মারের সাথে হালাল বড় নিস্তব্ধ নীরব রাতে একসাথে থাকলে নিজেকে নিয়ন্ত্রণ করা দায়। শরীর ভালো নাই তোমার, কাভারে তোমার প্রয়োজনীয় জিনিস আছে, সেটা নিয়ে ওয়াশরুম ঘুরে আসো। বলেই দরজা বন্ধ করে দেয় এবং ওপাশ থেকে তালা বন্ধ করে। বিচক্ষণ চোখে চারপাশে তাকাতেই দেখতে পায় ইফাদের পা পর্দার আড়ালে লুকিয়ে আছে। এই সময় অভি থাকবে না এটা জানা ইফাদের, তাই বুঝি সুযোগ নিতে এসেছে। হাত মুষ্টিবদ্ধ করে ফেলে অভি। তোর হাত পায়ের সাথে গোপন অঙ্গ কেটে দিলে কেমন হয় বলতো? মাথা না থাকলে তো ব্যথা করবে না। অভির ঠান্ডা গলার হুমকিতে গলা শুকিয়ে যায় ইফাদের। এভাবে ধরা পড়ে যাবে ভাবতে পারেনি। কাক ডাকা ভোরে ঘুম থেকে ওঠার স্বভাব পূর্ণতার। আজকেও তার ব্যতিক্রম হয়নি। নরম তুলতুলে বিছানায় ঘুমানোর ফলে ঘুমটা বেশ ভালোই হয়েছে পূর্ণতার। মাঘ মাসের মাঝামাঝি, শীত পড়েছে বেশ। কম্বলের ভেতর থেকে বের হতে ইচ্ছে করছে না পূর্ণতার, তবুও উঠতে হবে। শ্বশুর বাড়িতে এসেছে সে, এত বেলা অবধি ঘুমানো যাবে না। গায়ের কম্বল সরিয়ে বিছানা হতে নেমে পড়ে। সাদা বিছানায় চাদরে ছোপ ছোপ রক্তের দাগ লেগে আছে। ভয়ে মুখখানা শুকিয়ে যায় পূর্ণতার। রক্ত লেগে গেল বরাবরই পূর্ণতা অসাবধানতাই থাকে। নিজের বিছানাও মাঝে মধ্যে মাখিয়ে ফেলে। এই বাড়িতে তো কেউ নেই যাকে বলবে বা সাহায্য করবে। এখন কি করবে বুঝে উঠতে পারছে না পূর্ণ। গোলাপি শাড়িখানাও মাখিয়ে গিয়েছে। রাগে দুঃখে চোখ দুটো টলমল করে ওঠে। কেউ দেখে ফেললে এই মুখ কি করে দেখাবে? পূর্ণতা এসব ভাবনার মাঝেই দরজায় খটখট আওয়াজ হয়। কেউ দরজা খুলছে। ভয় আরো বেড়ে যায় পূর্ণতার। টলমল করা চোখের পানিগুলো গাল বেয়ে গড়িয়ে পড়তে থাকে। অভি দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। চোখ পড়ে তার পূর্ণতার উপর। চোখের পানি দেখে আন্দাজ করে ফেলে। অস্বস্তি দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, কাবার্ড দেখতে বলেছিলাম, দেখো নে। পূর্ণতা মাথা নিচু করে ফেলে। সে তো বুঝতেই পারেনি অভির কথা। অভি বিড়বিড় করে বকে পূর্ণতাকে। অতঃপর নরম গলায় বলে, শাড়ি পাল্টে বাহিরে যাও, আমি দেখছি। পূর্ণতা ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। কান্না থেমেছে তার। কি হলো, যাও। নড়ে চড়ে দাঁড়ায় পূর্ণতা। বিচক্ষণ দৃষ্টিতে অভিকে পর্যবেক্ষণ করে প্রশ্ন ছুড়ে পূর্ণতা, সারা রাত কোথায় ছিলেন? আপনাকে বিধ্বস্ত কেন দেখাচ্ছে? ঘাবড়ায় বোধহয় অভি। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে চিন্তা করে কিছু, অতঃপর জবাব দেয়, তুমি শাড়ি পাল্টে বাহিরে যাও, কোনো কথা বলবে না।
দমে যায় পূর্ণতা। নজর ফিরিয়ে আবারও কাবারের কাছে গিয়ে দাঁড়ায়। বের করে আনে আরও একখানা শাড়ি। অভি কম্বল ভাঁজ করে বিছানার চাদর তুলে শুয়ে পড়ে। ঘুম প্রয়োজন তার। জমিদাররা প্রভাবশালী, এটা পূর্ণতা জানে, তাই বলে এতটা ধারণা ছিল না। জমিদার গিন্নি বসার ঘরে নরম আসন পেতে বসে আছে। তাকে পান বানিয়ে দিচ্ছে একটা মেয়ে। বয়স পূর্ণতার থেকে 2-1 বছরের বড় হবে হয়তো। মমতা পূর্ণতাকে একদমই পছন্দ করছে না, এটা জানে পূর্ণতা। তাই মমতার দিকে না গিয়ে রান্নাঘরের দিকে যায়। সেখানে ইলাহি কাণ্ড, 5-6 জন মেয়ে রান্না করছে। তাদের কাজগুলো বিচক্ষণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে শিউলি বেগম। রেশমা বেগম খাচ্ছেন চুপি চুপি। শাশুড়ি রেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে, সেই ভয়ে চুপি চুপি খাওয়া। পূর্ণতার চোখ দুটো বড় বড় হয়ে যায়। মাছ, মাংস, লুচি, পায়েস, ভাত, বিভিন্ন ধরনের ভাজি। এত খাবার পূর্ণতা জীবনেও চোখেও দেখেনি। এরা একবেলায় এত খাবার খায়। শিউলি চায়ের কাপে চা ঢেলে ব্যস্ত গলায় বলে, কমলা, তোর জমিদার বাবুকে চা দিয়ে আয়। কমলা তরকারি কাটছিল। শিউলির কথাতে যেন চমকালো এবং ভয় পেল। পূর্ণতা যখন ভয় পায় তখনও তার মুখটা এমন হয়ে যায়। কিন্তু ভয়টা কেন পেল? কমলা, জলদি, তোর জমিদার বাবু তোকে নিয়ে যেতে বলেছে, কোনো অজুহাত নয়। কমলা দীর্ঘশ্বাস ফেলে আঁচলে হাত মুছে নেয়। মাথার ঘোমটা ফেলে চায়ের কাপ হাতে নেয় এবং গুটি গুটি পায়ে চলে যায়। কমলা যেতেই শিউলি বলে ওঠে, বিস্কুট নিল না মেয়েটা, কি যে করে না। পূর্ণতা চঞ্চল গলায় বলে, শাশুড়ি, আমি দিয়ে আসি বিস্কুট। এতক্ষণে শিউলির নজর পড়ে পূর্ণতার দিকে। মুখটা শুকিয়ে যায়। সে আমতামতা করে বলে, না না, যেতে হবে না। পূর্ণতা নাচবে কান্দা। সে বিস্কুটের বয়াম হাতে তুলে নেয়। যাই না শাশুড়ি, একটুখানি দিয়েই চলে আসবো। শিউলির চোখ মুখে অন্ধকার নেমে আসে। জোর দিয়ে নাও করতে পারছে না। যাচ্ছি শাশুড়ি। হ্যাঁ, ঠিক আছে, যাও। পূর্ণতা বিস্কুটের ডিব্বা নিয়ে ছোটে কমলার পেছনে। রেশমা মুখ বাঁকিয়ে বলে, আদিত্যিতা। জমিদারের কক্ষের সামনে থেমে যায় পূর্ণতা। ইচ্ছে করে থামেনি। তার সামনে পড়েছে ইফাত। পা থেকে মাথা পর্যন্ত দেখে পূর্ণতাকে বাজে দৃষ্টিতে। এক রাতেই বড় হয়ে গিয়েছে দেখছি, ভাই আমার দারুণ কে। বাকিটা শেষ করার আগেই পূর্ণতা বলে ওঠে, বেয়াদ্দব, সামনে থেকে সরুন। দাঁতে দাঁত চেপে ইফাত বলে, শালি একবার হাতের নাগালা ভাই, তোর কত তেজ তার দেখে নেব। আপনার সাথে কথা বলতে আমার ঘৃণা লাগে। পূর্ণতা পাশ কাটিয়ে চলে যায়। ইফাত হাত মুষ্টিবদ্ধ করে পূর্ণতার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ওকে তো আমি দেখেই ছাড়বো। অনুমতি ব্যতীত দরজা ঠেলে ভেতরে উকি দেয় পূর্ণতা। আবার চোখের সামনে এমন একটা দৃশ্য ভেসে ওঠে, যেটা দেখে পূর্ণতার হাতের বিস্কুটের বয়াম পড়ে যায়। হাত পা থরথর করে কাঁপতে থাকে। কমলা চোখ ভর্তি পানি নিয়ে তাকায় পূর্ণতার দিকে। শাড়ির আঁচল ঠিক করে কাঁচুমাচু হয়ে বসে। সাহেব থমথমে মুখেও নিজেকে গুটিয়ে নেয়। কমলা আপা আপনার নাতনির বয়সী দাদা ভাই, তাকে সুরক্ষা করার আপনার দায়িত্ব, আর আপনিই কি না। থেমে যায় পূর্ণতা। এই জন্যই কমলা আপা এই ঘরে আসতে ভয় পাচ্ছিল। সাহেব বলে, তুমি এখানে কেন এসেছো? পূর্ণতা তার কথার জবাব না দিয়ে বলে, আপনি ঠিক করছেন না, আমি এই সবাইকে এক্ষুনি বলে দেব। বলেই পূর্ণতা কমলার হাত ধরে টেনে বেরিয়ে যায়। সাহেব পূর্ণতার যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, এই মেয়েটাকে আমি খুন করে ফেলবো। পাপের রাজ্যের রাজা আমায়, পাপ করাই কার্য আমার। তুমি আমায় আগলে রেখো, না হলে ধ্বংস অবিরাজ্য। ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল কথাটুকু। পূর্ণতা ভ্রু কুচকে দ্বিতীয় পাতা উল্টায়, কিন্তু না, আর কোনো লেখা নেই। কার ডায়েরি এটা? কমলাকে অন্দরমহলে রেখে পূর্ণতা এসেছিল অভিকে ডাকতে। অভি ছাড়া পূর্ণতা কথা বলার সাহস পাবে না। মাত্র একটা দিনেই পূর্ণতা বুঝে গিয়েছে অভি তার সাহস। অভির সামনে থাকলে পূর্ণতা অনায়াসে যে কোনো কাজ করে ফেলতে পারবে, কিন্তু অভি আশেপাশে না থাকতে সে যেন দুর্বল হয়ে পড়ে। কামরায় ঢুকতেই ধবধবে সাদা বিছানায় কালো রঙের ডায়েরিখানা পায় পূর্ণতা। অভি নেই কোথাও। কৌতূহল দমিয়ে রাখতে না পেরে ডায়েরিখানা তুলে নেয় এবং পৃষ্ঠা উল্টায়। পূর্ণতা ডায়েরিখানা বন্ধ করে রেখে ভাবতে থাকে। ডায়েরির চিন্তা বাদ দিয়ে পূর্ণতা বাথরুমের দরজায় টোকা দেয় অভি ভেতরে আছে কিনা জানার জন্য, কিন্তু দরজায় টোকা দিতেই খুলে যায়। মানে অভি নেই এখানে। কে লিখেছে কথাগুলো? অভি। কিন্তু কেন? অভি তো পবিত্র, উনি কখনোই পাপ করতে পারে না। অন্য কারো হবে হয়তো।
ডায়েরিখানা ভুল করে রেখে গিয়েছে। তাহলে কোথায় গেল? অভি না থাকলে পূর্ণতা নালিশ দিবে কার কাছে? কে বুঝবে পূর্ণতাকে? অন্দরমহলে সবাই চলে এসেছে, পূর্ণতা তো এখন আর পিছিয়ে আসতে পারে না। দীর্ঘশ্বাস ফেলে মাথার ঘোমটা ঠিক করে বেরিয়ে পড়ে পূর্ণতা। অন্দরমহলে সকলেই বসে আছে। রাজকীয় আসনে বসে আছে সাহেব, তার পাশেই মমতা, রেশমা এবং রিমা শাশুড়ির পাশে দাঁড়িয়ে আছে। মনোয়ার, মামুন এবং মনির তিন ভাই সিনা টান টান করে দাঁড়িয়ে আছে। মনে মনে বেশ ক্ষুব্ধ তারা পূর্ণতার উপর। 2 দিন হলো না এ বাড়িতে এসেছে, আর ইতিমধ্যেই দোষ গুণ বিচার করছে। ইফাদ, ইপ্তি, ঈশান, ইমন এবং মিষ্টি 5 ভাই বোন বসে আছে খানিকটা দূরে। ইফাদ মনে মনে বেশ বিরক্ত, খালি একবার পূর্ণতাকে হাতে পাওয়ার অপেক্ষা। মুহূর্তে ইফাদের মনে পড়ে যায় পূর্ণতার আরো একটা বোন রয়েছে, পাখি। বয়স কত? 13 কি 14? দেখতে বেশ, তার দিকে নজর দিলে কেমন হয়? মুহূর্তেই নড়ে চড়ে বসে ইফাদ। মনের মধ্যে তার খুশির ফুলকি ফুটেছে। পূর্ণতা আসে, দাঁড়ায় গিয়ে সাহেবের মুখোমুখি। কমলা ভয়ে থরথর করে কাঁপছে। শিউলির মুখখানা শুকিয়ে গিয়েছে। পূর্ণতা 3 জন শাশুড়ির দিকে এক পলক তাকিয়ে তারপর তাকায় দাদা শ্বশুরের দিকে। মমতা দাঁতে দাঁত চেপে কটমট চোখে দেখছে পূর্ণতাকে। তোমার কি মনে হচ্ছে না তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো? জমিদারের ছোট ছেলে মনির বলে ওঠে। আমি বাড়াবাড়ি করছি না ছোট আব্বা, আমি শুধু একটা সত্যি কথা সবাইকে জানাতে চাইছি। দাদা ভাই কমলার সাথে অন্যায় করতে যাচ্ছিল, এটা জানতে চাই আমি। সাহেব ঠান্ডা গলায় কমলার দিকে তাকিয়ে প্রশ্ন করে, আমি তোকে কিছু বলেছি বা করেছি? কমলা শুকনো ঢোক গিলে অনবরত মাথা নাড়ায়। পূর্ণতা অবাক হয়ে তাকায় কমলার দিকে। মামুন শক্ত গলায় বলে, মুখে বল। কমলা কান্না করে বলে ওঠে, জমিদার বাবু খুবই ভালো মানুষ, সে কিছুই করেনি আমাকে। স্তব্ধ হয়ে যায় পূর্ণতা। ও ভয় পেয়ে এমন বলছে, দাদা ভাই অন্যায় করেছে, কমলাকে ছুঁয়েছে, বাজে বাজে কথা বলেছে, আমি শুনেছি। গর্জে ওঠে মমতা, তেড়ে আসে পূর্ণতার দিকে, মুঠো করে ধরে পূর্ণতার চুলের খোপা। ব্যথায় চিৎকার করে ওঠে পূর্ণতা। কেউ এগিয়ে আসছে না। তুই আমার স্বামীকে ন্যায় অন্যায় শিখাবি? আমার সংসারে তোকে কথা বলার সাহস কে দিয়েছে? খুন করে ফেলবো তোকে আজকে আমি। এলোপাথারি মারতে থাকে পূর্ণতাকে। মাথার কাপড় পড়ে যায় পূর্ণতার, বুকের ওপর থেকে আঁচল সরে যায়। মনির, ইফাদ এবং সাহেব চোখ দিয়ে গিলতে থাকে পূর্ণতাকে। কেউ এগিয়ে আসে না। পূর্ণতা চিৎকার করে কাঁদছে, মারতে বারণ করছে মমতা, শোনে না। অবশেষে ইপ্তি সহ্য করতে না পেরে নিজ আসন হতে উঠে আসে। দাদিকে ধাক্কা দিয়ে সরিয়ে পূর্ণতার শাড়ি ঠিক করে দেয়। ইপ্তির হাত জড়িয়ে ফুপিয়ে কাঁদতে থাকে পূর্ণতা। মমতা বেগমের রাগ কমেনি, সে ফুসফুস করছে এখনো। দরদ উঠলে উঠেছে তোর? মজে গেছিস এর রূপে? ভোগ করে একে আপ্যায়ন ঘরে দিয়ে আয়। নতুন খদ্দের আসবে কয়েকদিন পর, তাদের হাতে তুলে দেবো একে। অকপটে বলে মমতা। ইপ্তি কথা বলে না। চলো পূর্ণতা, এখানে বিচার হয় না। বলে পূর্ণতার হাত ধরে নিয়ে যায় অভির কক্ষে। পেছনে পেছনে যায় মিষ্টি, ইমন এবং ঈশান। মাঝরাতে বাড়ি ফিরে অভি। পূর্ণতা হাঁটু মুড়ে বসে ফুপিয়ে কাঁদছিল। দরজা খোলার শব্দে চোখ তুলে তাকায়। অভিকে দেখে এতক্ষণে জমে থাকা অভিমান ভুলে দৌড়ে গিয়ে জাপতে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে ওঠে। অভি 2 হাতে আগলে নেয় পূর্ণতাকে, হাত বুলিয়ে দিতে থাকে মাথায়। আমি মিথ্যে কথা বলছি না। কমলাকে দাদা ভাই বাজেভাবে ছুঁয়েছিল। কমলাকে উনি পতিতালয়ে দিয়ে আসবে বলছিল। আমি মিথ্যে বলছি না, কেউ শুনলো না আমার কথা। কান্না করার ফলে কথাগুলো ঠিকভাবে উচ্চারণ করতে পারে না পূর্ণতা, তবুও অভি বুঝে যায়। আমার সাথে দূরে কোথাও চলে যাবে পূর্ণতা, যেখানে বিলাসবহুল আসবাবপত্র থাকবে না, দুবেলা দোমটো খাবার থাকবে না, থাকবে শুধু আকাশসম ভালোবাসা এবং সুখ। কান্না থেমে যায় পূর্ণতার। মাথা উঁচু করে তাকায় অভির মুখ পানে। দীর্ঘক্ষণ কান্না করার ফলে ধবধবে ফর্সা মুখটা লাল হয়ে গিয়েছে।
বড় বড় পাপড়িগুলো ভিজে জুবুথুবু হয়ে গিয়েছে। মায়াবী লাগছে পূর্ণতাকে, আদরে লাগছে। আপনি বিশ্বাস করছেন আমার কথা? অভি জবাব দেয় না, পূর্ণতাকে ছেড়ে দেয়। ঝাঁকড়া চুলগুলো হাতের সাহায্যে পেছনে ঠেলে এগিয়ে যায় কামরার মধ্য ভাগের দিকে। পাকামি করিও না পূর্ণ, বয়স কম তো হয়নি, বুদ্ধি কম, নিজেকে নিয়ে ভাবো। অভিমান হয় পূর্ণতার। এই তো নরম গলায় প্রস্তাব দিল দূরে কোথাও যাওয়ার, এর মধ্যেই সুর বদলে গেল। নিজেকে নিয়ে ভাববো? সবাইকে নিয়ে নয় কেন? ওরা মানুষ না? আল্লাহ ওদের সৃষ্টি করেনি? শক্ত গলায় প্রশ্ন ছুড়ে দেয় পূর্ণতা। অভির থেকে জবাব আসে দীর্ঘক্ষণ পরে। কাল তোমাকে নিয়ে তোমার বাবার বাড়িতে ঘুরতে নিয়ে যাব, তৈরি থেকো সকাল সকাল। পূর্ণতা খুশি হওয়ার কথা ছিল, কিন্তু সে খুশি হয়নি। গোমরা মুখে হাসি ফুটে ওঠে না, বরং মাথা নিচু করে ফেলে। তুমি ছাড়া দ্বিতীয় কোনো নারী আমার জীবনে আসবে না, কথা দিলাম তোমায়। দ্বিতীয় নারীকে জীবনে আনার কথা কখনোই চিন্তা করব না। যদি চিন্তা করি তাহলে যেন আমার মরণ হয়। তুমি যদি আমাকে নিয়ে ভাবো, আমাদের সংসার সাজানোর স্বপ্ন দেখো, বাকিরা কি করছে এগুলো নিয়ে ভেবো না। চলো পূর্ণতা, খাবার নিয়ে আসছি, খেয়ে ঘুমিয়ে পড়ো কেমন? পূর্ণতা গুটি গুটি পায়ে এগিয়ে আসে অভির দিকে। অভি আদুরে জড়িয়ে নেয় পূর্ণতাকে। বিয়ের পর মেয়েদের একমাত্র চাওয়া থাকে স্বামীর থেকে একটু যত্ন, সময়, ভালো কিছু মুহূর্ত। পূর্ণতাও তার ব্যতিক্রম নয়। তবে পূর্ণতার তার স্বামী তাকে যত্ন করে। এই যে ভাত মেখে তুলে দিচ্ছে পূর্ণতার মুখে। পূর্ণতা সুদর্শন পুরুষটিকে পর্যবেক্ষণ করতে করতে খেয়ে নিচ্ছে ভাতগুলো। পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তি মনে হচ্ছে নিজেকে। মানুষটার হাতের খাবার এত মজা কেন? শেষ লোকমা ভাত পূর্ণতার মুখে তুলে দিয়ে অভি হাত ধোয় ব্যস্ত হয়ে পড়ে। আমাকে আপনি আগে থেকেই চিনতেন? হঠাৎ পূর্ণতার এমন প্রশ্নে থমকে যায় অভি। তাকায় পূর্ণতার মুখপানে। পূর্ণতা তাকিয়েছিল বিধায় চোখাচোখি হয়ে যায় দুজনার। এত যত্ন করেন, আগলে রাখেন শুধুমাত্র বউ বলে? এমনটা নয়। আপনি আমাকে আগে থেকে চিনতেন, দেখতেন, এমনকি ভালো টালো বাসতেন, তাই না? গম্ভীর মুখখানায় বোধহয় একটুখানি হাসির ঝলক দেখা গেল। কালছে ওষ্ঠোদয় বোধহয় একটু প্রসারিত হলো। পূর্ণতা নড়ে চড়ে বসে। তার আন্দাজে ছোড়া ঢিল একদম জায়গা মতো গিয়ে লেগেছে। ঠিকই আন্দাজ করেছিল। অভি এঁঠো থালাটা রেখে দেয় খাটের পাশে থাকা টেবিলে। গামছায় হাত মুছে বিশাল আয়নার সামনে থেকে চিরুনিখানা এনে বসে পূর্ণতার পাশে। ইশারায় পূর্ণতাকে ঘুরতে বলে। পূর্ণতা বাধ্য মেয়ের মতো ঘুরে বসে। অভি পূর্ণতার বিশাল চুলগুলো খোপা খুলে দেয়। মুহূর্তেই বিছানায় এবং অভির কোলে পিছিয়ে পড়ে ঘন কালো চুল। অভি যত্ন নিয়ে চুলগুলো আঁচড়াতে থাকে। অভির নিশ্চয়তায় পূর্ণতা ধৈর্য হারা হয়। আবারও প্রশ্ন করে ওঠে, বললেন না যে? বললে কি হবে? আমি তো আপনার বউ, তাই না? আপনি আর আমি কি আলাদা নাকি? চিনতাম, দেখেছিলাম। গম্ভীর স্বরে বলে অভি। খুশিতে পূর্ণতার চোখ দুটো চিকচিক করে ওঠে। ঠোঁটের কোণের হাসি চওড়া হয়। তার মানে শুধুমাত্র আমাকে বাঁচাতে বিয়ে করেননি, আমাকে ভালো লাগতো তাই বিয়ে করেছেন? দীর্ঘশ্বাস ফেলে অভি। গম্ভীর সুর একটু নরম হয়ে আসে। তোমাকে বাঁচাতে বিয়ে করেছিলাম। অভি নিজের পছন্দকে স্বইচ্ছায় কখনোই নরকে নিয়ে আসবে না। পূর্ণতার হাসি মুখখানা চুপসে যায়। কালো হয়ে আসে ফর্সা মুখখানা। পূর্ণতা কথা শেষ করার আগে অভি বলে, কথা বলিও না পূর্ণতা, আমার ঘুম প্রয়োজন। তোমার বুকে মাথা রেখে ঘুমোতে চাই আমি। পূর্ণতা আর কথা বলে না। অভি বিনুনি গেঁথে দেয় লম্বা চুলে। অতঃপর চিরুনি রেখে এসে বাতি নিভিয়ে দেয়। টান টান হয়ে শুয়ে পড়ে। পূর্ণতা অভির গায়ে কম্বল জড়িয়ে দিয়ে নিজেও পাশে শুয়ে পড়ে। তোমার ছোট্ট বুকে মাথা রাখলে তুমি কি কষ্ট পাবে? ব্যথা লাগবে? আমার ভর নিতে পারবে তুমি? অদ্ভুত আবদার। পূর্ণতা নিজেও জানে সে অভির ভর নিতে পারবে না, তবুও সাহস দেখায়। অভির বুকে হাত রাখে। মুহূর্তেই অভি পূর্ণতাকে জাপটে জড়িয়ে ধরে। মাথা রাখে বুকের মধ্যখানে। আবেশে চোখ বন্ধ করে ফেলে পূর্ণতা। আমি তোমার সাথে বাঁচতে চাই পূর্ণতা, তোমাকে নিয়ে সুখে ঘর বাঁচতে চাই।
তোমাকে খুব ভালোবাসতে চাই, আমি তোমার হতে চাই। বিড়বিড় করে বলে অভি। পূর্ণতা চুপচাপ শুনতে থাকে, জবাব দেয় না। জমিদার বাড়ির আনাচে কানাচে চলছে কানাঘুষা। পূর্ণতা রাতে ঘুমিয়েছিল অভিকে জড়িয়ে। সকালে ঘুম থেকে উঠে অভিকে পায়নি। মনটা ভীষণ খারাপ হয় পূর্ণতার। না বলে লোকটা কোথায় চলে গেল। শাড়ি সামনে চলাফেরা করতে বেশ কষ্ট হয় পূর্ণতার, তবুও মুখ ফুটে বলে না, মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। কেউ সকালবেলা রান্নাঘরে উঁকি মারে পূর্ণতা। আজকে কোথাও কমলা নেই, রান্নার দায়িত্ব থাকে কমলার উপরে। কমলার বদলে নতুন একটা মুখ দেখা যাচ্ছে আজকে। কমলাকে কি তাহলে কাজ থেকে বাদ দিয়ে দিল? রিমা মন মরা হয়ে বসে আছে, অথচ সে সারাক্ষণ হাসি খুশি থাকে, সাজগোজ করতে থাকে, শাশুড়ি আশেপাশে থাকে। বাড়িতে কিছু একটা হয়েছে পূর্ণতা ঠিকই বুঝতে পেরেছে, কিন্তু কি হয়েছে ধরতে পারছে না। মমতা বেগম খাচ্ছেন। পূর্ণতা এক পলক তাকে দেখে মিষ্টির কামরার দিকে তাকালো। কাল থেকে মিষ্টি পূর্ণতার সাথে কথা বলছে না, তেমন মিশতেও আসছে না। তাকে কেউ না করেছে বোধহয়, কিন্তু পূর্ণতা তো শুনবে না, তাই সে পা বাড়ায় মিষ্টির কামরার দিকে। তখনই কানে আসে দুজন কাজের লোকের কানাঘুষো। সালাম আসছে না? রিক্সা চালায়। তার যে ছোট মাইয়া ছিল, সেই মাইয়ার লাশ পাওয়া গেছে স্কুলের পেছনে। কারা জানি ধর্ষণ করে ফেলে রেখে গিয়েছিল। পা থেমে যায় পূর্ণতার, বুকের ভেতর ধড়ফড় করতে থাকে, ভয়ে হাত পা সিটিয়ে আসছে। গ্রামে অনেক সালাম নামের মানুষ থাকলেও তাদের মধ্যে তার বাবাও রয়েছে, রয়েছে ছোট বোন। পূর্ণতা মনে মনে বলে, পাখি ঠিক আছে তো? আল্লাহ, আমার পাখিরে ঠিক রাখো, আমার পাখিরে যেন কিছু না হয়। আল্লাহ, পাখির সব কষ্ট আমাকে দিও, তবু আমার পাখিটাকে ভালো রাখো। এই সমাজ ভীষণ খারাপ, এখানে মানুষরূপী অনেক জানোয়ার রয়েছে, তাদের নজর থেকে আমার পাখিকে দূরে রাখো। পাখির কিছু হলে যে আমি বাঁচব না আল্লাহ। আমি আমার পাখিকে তোমার ভরসায় রেখে দিলাম। নিজেকে স্বাভাবিক করে পূর্ণতা মিষ্টির রুমে যায়। মিষ্টি মনমরা হয়ে বসেছিল। মিষ্টি, মন খারাপ কেন তোমার? মিষ্টি পূর্ণতাকে দেখে কান্না আটকে রাখতে পারে না, দৌড়ে গিয়ে জাপটে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। পূর্ণতা মিষ্টির মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করার চেষ্টা করে। কি হয়েছে মিষ্টি, আমাকে বলো। মিষ্টি কাঁদতে কাঁদতে জবাব দেয়, দাদা ভাই আমার বিয়ে ঠিক করে ফেলেছে, কালকে আমার বিয়ে দিয়ে দিবে। কপালে চিন্তার ভাঁজ পড়ে পূর্ণতার। তার বাবার টাকা নেই, খাওয়ানোর সামর্থ্য নেই, তাই বিয়ে দিয়েছে ছোট বয়সে। কিন্তু জমিদার বাড়ির একমাত্র মেয়ে, টাকা পয়সার অভাব নেই, তাকে কেন এত তাড়াতাড়ি বিয়ে দিবে? তোমাকে তো তোমার দাদা ভাই ভীষণ ভালোবাসে, তাকে বলো তুমি বিয়ে করবে না, তাহলেই তো হয়। মিষ্টি পূর্ণতাকে ছেড়ে আবারও বসে পড়ে খাটে, হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে বলে, দাদা ভাই আমার কথা শুনছে না, সে বিয়ে দিবেই। দীর্ঘশ্বাস ফেলে পূর্ণতা। কিছু বলতে যাবে, তখনই হাঁপাতে হাঁপাতে মিষ্টির রুমে প্রবেশ করে ইপ্তি। পূর্ণতা আমার সাথে এসো। বলেই পূর্ণতার হাত ধরে। কোথায় যাব? আমি যেখানে নিয়ে যাব। পূর্ণতা ইফতির হাত ছাড়িয়ে দেয়। উনি না আসা পর্যন্ত আমি কোথাও যাব না। উনি আমাকে আজকে আমার বাড়িতে নিয়ে যাবে। বনুকে দেখব, আব্বাকে দেখব, মাকে জড়িয়ে ধরবো। এখন আমি কোথাও যাব না ভাইয়া। ইফতি হতাশার দৃষ্টিতে তাকায় পূর্ণতার দিকে, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে জবাব দেয়, তোমার উনি আর ফিরবে না। ভিড় জমেছে প্রচুর, মানুষ তাকিয়ে তাকিয়ে দেখছে, কেউ এগিয়ে যাচ্ছে না মেয়েটার কাছে, কাদামাটি থেকে তুলেও আনছে না। বড় রাস্তায় জিপ গাড়ি নিয়ে ঢুকতেই পেছন থেকে অন্য একটি গাড়ি ধাক্কা মারে অভির গাড়িটিকে। আল্লাহ সহায় ছিল, বিধায় গাড়ি থেকে ঠিক সময়ে বের হতে পেরেছিল অভি। হাতে সামান্য ব্যথা পেয়েছে। বড় রাস্তা হতে পায়ে হেঁটে কাঁচা রাস্তা নামতেই চোখে পড়ে এই দৃশ্য। শত শত মানুষ দাঁড়িয়ে আছে, মনে সন্দেহ জাগে অভির। এগিয়ে যায় ভিড়ের কাছে এবং ভিড় ঠেলে ভেতরে ঢোকে। উলঙ্গ অবস্থায় নিথর দেহখানা পড়ে থাকতে দেখে দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে যায় দেহখানার দিকে। নিজের পরনের শার্ট খুলে তা দ্বারা মেয়ের দেহটাকে পেঁচিয়ে কোলে করে তুলে এনে রাস্তায় রাখে। ঠান্ডা হয়ে গেছে, একদম নেতিয়ে পড়েছে নিষ্পাপ মুখখানা।
বড্ড চেনা চেনা লাগছে এই মুখটা, কোথাও একটা দেখেছে। বাচ্চা মেয়েটা এখনো পূর্ণাঙ্গ নারী রূপ ধারণ করেনি, তার ছোট্ট শরীরটা আকর্ষণীয় নয়, তবুও কিছু পুরুষ লোভ সামলাতে পারল না। মেয়েটার সারা গায়ে আঁচড়ের চিহ্ন, রক্ত জমাট বেঁধে আছে পা জুড়ে, প্রচন্ড রক্তক্ষরণ হয়েছে বোঝাই যাচ্ছে। মেয়েটা এতক্ষণ বেঁচে ছিল, তাকে কেন হাসপাতালে নিয়ে যাননি? শক্ত গলায় প্রশ্ন ছুড়ে মানুষের দিকে মধ্যবয়স্ক একটা লোক জবাব দেয়, নষ্ট মাইয়া, এরে ডাক্তার দেখাইয়া বাঁচানোর মানে সমাজে দুর্নাম। এই কলঙ্কিনী মাইয়ারে দিয়া বাপ মায় কি করতো? এর থেকে ভালো হইছে মইরা গেছে। স্তব্ধ হয়ে কিছুক্ষণ লোকটার দিকে তাকিয়ে থাকে অভি। নিজের মেয়ের এমন অবস্থা হলে সে কি এই কথাই বলতে পারতো? আরেকটা লোক বলে ওঠে, একটা প্রাণের থেকে দুর্নামটা বড় হয়ে গেল। মেয়েটার এখানে কি দোষ? মাইয়াডারে তো আর বাড়ির থেকে তুইলে আনা ভোগ করা হয় নাই। মাইয়া মানুষের পড়ালেখা করণের কি দরকার? বাড়ি থেকে বার হইবা কেন? এই মাইয়ারে সারাক্ষণ টই টই করতে দেখা যায় এইদিক ওইদিক। ভালোই হয়েছে। প্রতিবাদ করার মতো অনেক কথা থাকলেও অভি চুপ করে যায়। শক্ত মনের অভি মনে মনে নেতিয়ে পড়ে। তার বোনটাও তো স্কুলে যায়, আর পূর্ণতা, সেও তো স্কুলে যাওয়ার বায়না ধরবে। পূর্ণতা ভ্রু কুচকে তাকিয়ে আছে ইপ্তির দিকে। অভি ফিরবে না মানে? মনের মধ্যে আতঙ্ক বিরাজ করলেও বাইরে নিজেকে শক্ত রাখে পূর্ণতা। আমার উনি ফিরবে, আমার কাছে তাকে ফিরতেই হবে। কখনো আবল তাবল কথা বলবেন না, আপনি বলে দিলাম। ইপ্তি জবাব দেয় না, চুপচাপ তাকিয়ে থাকে পূর্ণতার মুখের দিকে। মনের কি জোর মেয়েটার, কতটা নিশ্চিত সে। মাত্র দুদিনেরই এত ভালোবাসা। মনে মনে ক্ষুব্ধ হয়ে নিজেকে বেশ স্বাভাবিক রাখার চেষ্টা চালায় ইপ্তি। প্রসঙ্গ পাল্টে বলে ওঠে, আমি বলতে চাইছিলাম ভাই কাজে গেছে, আজকে নাও ফিরতে পারে, তোমাকে আমার সাথে যেতে হবে। মন খারাপ হয় পূর্ণতার। মানুষটা বলে গিয়েছিল আজকে সে পূর্ণতাকে নিয়ে বাবার বাড়িতে যাবে, অথচ আজকে ফিরবেই না। ইপ্তি বুঝে ফেলে বয়সের তুলনায় পূর্ণতা একটু বেশি বুদ্ধিমতী। বুজুং ভাজুং করে তাকে নেওয়া যাবে না, তাই সরাসরি বলে, তোমার বোন আর বেঁচে নেই, তাকে শেষবারের মতো দেখতে চাইলে আমার সাথে চলো। কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে পূর্ণতা। মনে পড়ে পাখির সাথে কাটানো মুহূর্তগুলো। প্রচণ্ড চঞ্চল মেয়ে ছিল পাখি, সারাক্ষণ দৌড়াদৌড়ি করাই ছিল তার স্বভাব। এর থেকে আমচুরি, ওর গাছ থেকে লিচু, এর জন্য তো মার খেত প্রচুর। 13 বছরের পাখিকে ওরা বাঁচতে দিল না। ওদের এতই চাহিদা নারীর শরীরে। 10 মিনিট মজা করার জন্য ওরা মেয়েদের জীবনের পরোয়া করে না। আল্লাহ ওদের বিচার করবে না, শাস্তি দিবে না। সালামের বাড়ির উঠানে খাটিয়াতে পাখিকে শুয়ে রাখা হয়েছে। গোসল করানোর হয়েছে কিছুক্ষণ আগেই। বাড়ি ভর্তি মানুষজন গিজগিজ করছে। সকলেই শেষবার দেখতে এসেছে পাখিকে। কেউ কেউ দীর্ঘশ্বাস ফেলছে, কেউ কেউ উপহাস করছে। চিৎকার করে কাঁদছে সেলিনা। সালাম কপালে হাত দিয়ে বসে আছে। ইপ্তির সাথে জিপ গাড়িতে করে এসেছে পূর্ণতা। সারা রাস্তা একটুও কাঁদেনি সে, চুপচাপ বসেছিল। বাড়ির উঠানে গাড়ি থামতেই নেমে যায় পূর্ণতা। ছোট ছোট পা ফেলে পাখির সামনে গিয়ে দাঁড়ায়। হাঁটু মুড়ে বসে পড়ে খাটিয়ার পাশে। দীর্ঘ সময় নিয়ে দেখতে থাকে গোলগাল মুখখানা। এই উঠানে দুবোন কত খুনসুটি করেছে, খেলেছে কত। এই বোনটার কখনো খেলবে না, বনু বলে ডাকবে না, আম চুরি করে এনে বলবে না বনু মালিক পোকা। আমাকে ধরতে পারেনি, এখন আর কারোর হাসির ঝলকে বাড়িটা মুখরিত কি হবে না? আমার কলিজা যারা খালি করলো তাদের কলিজায় আগুন লাগিয়ে দেব আমি। বিড়বিড় করে বলে পূর্ণতা। চোখ ভর্তি পানি তার। হাত এগিয়ে দেয় পাখির মুখটা ছুঁয়ে দেখার জন্য। অভি বাধা দেয়। পূর্ণতা অভির দিকে তাকায় এক পলক। ছুঁয়ে দিও না পূর্ণতা, দোয়া করো বোনের জন্য। অভির হাত জড়িয়ে চিৎকার করে কেঁদে ওঠে পূর্ণতা। এতক্ষণ আটকে রাখা কান্না যেন উগরে দিচ্ছে। পূর্ণতার চিৎকারে আশেপাশের সকলের আখিতেই পানি জমেছে। যে সমাজ নারীর নিরাপদ নয়, সেই সমাজ থেকে নারী নামক অভিশাপকে উগড়ে ফেলা হোক। পূর্ণতাকে চিনতে বেশ অসুবিধা হচ্ছে অভির। পাখিকে খবর দেওয়ার পরে পূর্ণতাকে বলেছিল, বাবা মায়ের সাথে থাকো 2 দিন।
পূর্ণতা জবাব না দিয়ে নিজে একা একাই জিপ গাড়িতে গিয়ে বসেছে। অভিও আর কিছু না বলে নিয়েই ফিরেছে পূর্ণতাকে। বাড়ির গেটে জিপ গাড়ি থামতেই পূর্ণতা ইফতির দিকে তাকিয়ে বলে, যা করবেন ভেবে চিন্তে করবেন। পূর্ণতা ছাড় দেয়, ছেড়ে দেয় না। শুকনো ঢোক গেলে ইফতি জবাব দেয় না। অভি কিছু বুঝতে পারে না আর বোঝার চেষ্টাও করে না। জমিদার বাড়ির বৈঠকখানায় পা রাখতেই আরো একটা দৃশ্য চোখে পড়ে। জমিদারের ছোট ছেলে মনির পূর্ণতার বয়সী একটা মেয়েকে বিয়ে করে এনেছে। রিমা আঁচলে মুখ ঢেকে এক কোনায় জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। মনির সিনা টান টান করে দাঁড়িয়ে আছে মেয়েটার হাত ধরে। দীর্ঘশ্বাস ফেলে পূর্ণতা। মমতার কথা কানে আসে। বিয়ে করেছো ভালো কথা, বাচ্চা যেন না হয়। কয়েকদিন বাড়িতে রেখে দিয়ে এসো অতিথি আপ্যায়নে। সামনের সপ্তাহে বিদেশি খদ্দের আসবে, একেই উপস্থাপন করা যাবে তাদের সামনে। মনির বাধ্য ছেলের মতো মাথা নাড়ায়। পূর্ণতার হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। ঈশান এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটার মুখের দিকে। চোখ দুটো বোধ হয় তার ছলছল করছে। নজর এড়ায় না পূর্ণতার। এগিয়ে যেতে নেয় পূর্ণতা। মিষ্টি জাপটে জড়িয়ে ধরে তাকে, এগোতে দেয় না। প্রেমিকা, তুমি ভালো থেকো, আমার অপেক্ষার মৃত্যু হোক। চোখের কোণে জমে থাকা এক ফোঁটা পানি বা হাতের বুড়ো আঙুলে মুছে নিয়ে বিড়বিড় করে বলে ঈশান। দীর্ঘ 2 বছর যাবৎ সে মিতুকে ভালোবাসে। সুন্দর একটা সম্পর্ক ছিল তাদের। অপেক্ষায় দিন কাটছিল মিতুকে বিয়ে করার। কিছু মুহূর্তের ব্যবধানে আজকে মিতু তার সৎ মা, বাবার চতুর্থ স্ত্রী। ঈশান জানে মৃত্যু ইচ্ছে করে বিয়ে করেনি, চাপে পড়ে বিয়ে করেছে। তারপরও কোথাও একটা রাগ হচ্ছে, কিন্তু রাগ দেখানোর মানুষ নেই। মিষ্টি থামাতে পারে না পূর্ণতাকে। সে মিষ্টিকে ছাড়িয়ে এগিয়ে যায়। সাহেবের চোখে চোখ রেখে বলে, আপনার ছেলে পাপ করেছে। বাবা হিসেবে আপনার উচিত পায়ের চপ্পল খুলে পেটানো। নিজে ভালো মানুষ হতে পারেননি, সন্তানদের ভালো শিক্ষা দিতে পারেননি, নাতিদের শিক্ষিত করতে পারেননি। জমিদার সাহেব, আপনি তো ব্যর্থ জমিদার। সাহেব দাঁতে দাঁত চেপে তাকায় পূর্ণতার দিকে। মনির তেড়ে আসে, আঙুল তুলে বলে, এই মেয়ে, মুখ সামলে কথা বলো। পূর্ণতাও আঙুল তুলে বলে, আপনার কথা বলতে লজ্জা করছে না? ছেলের প্রেমিকাকে বিয়ে করে এনে নিজেকে বীর পুরুষ মনে করছেন? আমি পূর্ণতা গলা তুলে বলছি, এই জমিদার বাড়িতে আমার স্বামী ছাড়া একটা পুরুষও পুরুষ না, সবগুলো কাপুরুষ। মনির হাত তুলে পূর্ণতাকে থাপ্পড় দেওয়ার জন্য। মনোয়ার এগিয়ে এসে থামায় মনিরকে, কিন্তু মমতা থেমে নেই। সে পূর্ণতার চুলগুলো মুঠো করে ধরে। শিউলি দৌড়ে আসে, চোখ ভর্তি পানি নিয়ে বলে, মা ওকে ছেড়ে দিন, ও ক্ষমা চেয়ে নিবে। পূর্ণতা রক্ত চোখে তাকায় মমতার দিকে, তাকিয়ে বলে, পূর্ণতা অন্যায়ের কাছে মাথা নত করে না। এই মানুষরূপী অমানুষদের কাছে কখনোই ক্ষমা চাইব না আমি। পূর্ণতার কথা শেষ হতেই মমতা পূর্ণতার মাথা দেওয়ালে বাড়ি দিতে যায়। অভি এগিয়ে আসে, জাপটে জড়িয়ে ধরে পূর্ণতাকে। মমতাকে ধাক্কা দেয়। পড়তে পড়তে নিজেকে সামলে নেয় মমতা। রক্ত চোখে তাকায় অভির দিকে। মনিরের রাগও বাড়ে। 2 হাতে অভিকে শক্ত করে জড়িয়ে ধরে পূর্ণতা। মনোয়ার মাথা নত করে বলে, অফি, তোমার বউকে সামলাও, কোথায় কি বলতে হয় জানে না সে। তাল মেলায় সাহেব, এটা জমিদার বাড়ি, এখানে মেয়েরা গলা তুলে কথা বলে না। আজকে যে কথাগুলো তোমার বউ বলেছে তার পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা তোমার বউকে বুঝিয়ে দিও। পূর্ণতা অভির বুক থেকে মুখ তোলে। দূরে দাঁড়ানো ইফাদের দিকে এক নজর তাকায়, তারপর তাকায় মনিরের দিকে, অতঃপর মনোয়ারের দিকে তাকিয়ে বলে, আপনাদের পাপের রাজ্য ধ্বংস করব আমি। মেয়েদের সুস্থ একটা জীবন দেব, সম্মানের সাথে বেঁচে থাকার একটা সমাজ দেব। আজকের পর থেকে জমিদার বাড়ির পুরুষ তার দ্বিতীয় কোনো নারীকে অপমানিত হতে আমি পূর্ণতা দেব না। মনির হাত মুষ্টিবদ্ধ করে ফেলে, দাঁতে দাঁত চেপে বলে, কি করবে তুমি? দরকার পড়লে পা ভেঙে পঙ্গু করে রেখে দেব। থমথমে খেয়ে যায় মনির। অভিগম্ভীর গলায় এতক্ষণে বলে ওঠে, আমি এই বাড়ি চাকাতে চাই, এখানে মানিয়ে নেওয়া সম্ভব নয়। আগামীকাল আমি এবং পূর্ণ চলে যাব। চমকায় সাহেব। মমতাও ভয় পেয়ে যায়। জমিদার বাড়ির মাথা অভি। এলাকায় জমিদার এবং তার ছেলেদের মানুষ সম্মান দেয় না। মন থেকে
তবে ভয় পায়, কিন্তু অভিকে সবাই সম্মান দেয় মন থেকে। তবে ভয়ও পায়, কিন্তু অভিকে সবাই সম্মান করে, ভালোবাসে। অভি বাড়ি ছাড়লে এই সাম্রাজ্য টিকিয়ে রাখা কঠিন হয়ে দাঁড়াবে। সাহেব বলতে যায়। অভি তুমি? কথা শেষ হতে দেয় না অভি, হাত উঁচু করে থামিয়ে দেয় সাহেবকে। সিদ্ধান্ত জানিয়েছি, মতামত নয়। আমি কাল যাচ্ছি। বলেই সে পূর্ণতার হাত ধরে টেনে নিয়ে যায়। মিষ্টি এক পাশে দাঁড়িয়ে আছে, মাথা নিচু তার। মিতু তার সাথেই পড়াশোনা করে, সখী তার। ঈশানের সাথে মিতুর সম্পর্ক আছে এটাও জানা। নিজের চাচার ওপর ভীষণ রাগ হয় মিষ্টির। সাহেব নিজের রাজকীয় আসনে বসে মনিরের দিকে তাকিয়ে বলে, অভিকে আটকাও, মেয়েটাকে 2 দিনের মধ্যে সরাবে অভির জীবন থেকে। মনির মাথা নাড়ায়। পরপর জমিদারের হুকুম, যে যার কক্ষে যাও, শুধু মিষ্টি আমার কক্ষে এসো। সকলেই চলে যায়। মিতু ঈশানের যাওয়ার পরে তাকিয়া থাকে। আমি কোথাও যাব না। পূর্ণতা কাট কাট গলায় বলে। অভি নিজের পরনের শার্ট খুলতে খুলতে বলে, যাবে? যাব না আমি। স্বার্থপরের মতো শুধু নিজেদের কথা ভাববো। আমি অপবিত্র জমিদার বাড়ির পবিত্র করতে চাই, সবাইকে নিয়ে রাজত্ব করতে চাই, সুন্দর একটা সংসার সাজাতে চাই। পালিয়ে যেতে চাই না আমি। অভি পূর্ণতার সামনে দাঁড়ায়, হাত রাখে পূর্ণতার গালে। জীবনটা খুব ছোট পূর্ণতা, তুমি সবার কথা ভাবতে গেলে জীবন ফুরিয়ে গেলে আমার কথা ভাববে কখন? কবে আমাদের সংসার হবে? পূর্ণতা অভির হাত সরিয়ে মোড়া নিয়ে আসে এবং তাতে দাঁড়িয়ে অভির মুখোমুখি হয়। অভির 2 গালে হাত রেখে চুমু খায় কপালে, তারপর চুলের ভাঁজে হাত ঢুকিয়ে বলে, আমার বর বীর পুরুষ, সে পালাবে না। সকলের মোকাবিলা করে সংসার করব, কথা দিলাম আপনাকে। পূর্ণতা কখনো আপনার হাত ছাড়বে না, আপনার সাথে বাঁচবে এবং সুন্দর সংসার গড়ে তুলবে। গোলগাল গম্ভীর মুখখানা আরো একটু গম্ভীর হয়ে ওঠে অভির। 2 পা পিছিয়ে গিয়ে বিড়বিড় করে বলে, বাপের রাজ্য ধ্বংস হবে না? ধ্বংস হবে তুমি। বাঁচার একটা পথ দেখালাম, তবুও বুঝলে না। এবার যা হবে তার জন্য প্রস্তুত থেকো প্রিয় পূর্ণতা। জরুরি বৈঠক বসানো হয়েছে। জমিদার বাড়ির সকল পুরুষরা মিলে বসেছে। সকলের মুখভঙ্গিমা গম্ভীর। অভি জমিদারের পাশের আসনে বসেছে। বরাবরই তার জন্য এই আসনখানা বরাদ্দ করে রাখা থাকে। জমিদার বাড়ির পূর্ববর্তী জমিদার হবেন অভিরাজ, এই গোটা শহর জানেন এবং সকলেই খুশি। জমিদারদের রাজত্ব খুব বেশি দিন স্থায়ী হবে না তার ইঙ্গিত পেয়ে গেছেন, কেননা পাশের এলাকায় একজন প্রভাবশালী ব্যক্তি আছেন এবং তিনি দাবি করেছেন জমিদার হওয়ার যোগ্যতা তারা রাখেন। এটা নিয়ে অনেক কাহিনী হয়েছে। এক পর্যায়ে অভিগ্রামের সকল মানুষদের সম্মতি কঠোর সিদ্ধান্ত নিয়েছে, ভোট করা হবে। 2 দল বিভক্ত হবেন। ভোটে দাঁড়াবেন অভিরাজ এবং ইফতিয়ার চৌধুরী, পাশের এলাকার প্রভাবশালী ব্যক্তির ছেলে। অভি খুব করে জানে এই ভোটে জয়লাভ তারই হবে এবং জমিদার সাহেবও এটা জানে। আজকের বৈঠকের মূল আলোচনা ভোট নয়, পূর্ণতা। সাহেব গলা খাকারে দিয়ে বলেন, মায়ের কথা মনে আছে তোমার? ভীষণ সাহসী মহিলা ছিলেন তোমার মা, এখন সে কোথায় গেল? কলিজা মোচড় দিয়ে ওঠে অভির। স্মৃতির পাতায় ভেসে ওঠে মায়ের হাস্যোজ্জ্বল মুখখানা। পরপরই ভেসে ওঠে রক্তমাখা দেহখানা, মায়ের আত্মচিৎকার। চোখ বন্ধ করে ফেলে অভি। সাহেব নড়ে চড়ে বসে। তোমার মায়ের মধ্যেই তেজ তোমার বউয়ের, তোমার মায়ের মতোই তেজ তোমার বউয়ের। আমরা জমিদার, এই শহরটা আমাদের, এখানে রাজ করব আমরা, এটা নিয়ম। বোঝাও তোমার বউকে। অভি জবাব দেয় না, মাথা নিচু করে ফেলে। মনোয়ার দীর্ঘশ্বাস ফেলে বলে, মেয়েটাকে তালাক দাও অফি, তাকে দূরে কোথাও পাঠিয়ে দাও। সারা জীবন ভরণ পোষণের দায়িত্ব আমরাই নেব। এবারও অভি নিশ্চুপ। মনে মনে ইফাত বেশ খুশি, তালাক হয়ে গেলে পূর্ণতাকে দেখে ছাড়বে সে। অভি বেশ খানিক সময় নিয়ে গম্ভীর গলায় বলে, তোমরা তোমাদের ব্যবসা বন্ধ করো। নারী পাচার চলবে না আমার রাজ্যে। কোনো অসৎ ব্যবসায় আমি মেনে নিব না। সাহেব হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে বলে, যেমনটা তুমি বলবে। অভি দাঁড়িয়ে যায়, চলে যাবে তখনই মনির বলে, তোর মায়ের কথা চিন্তা কর, তোর বইয়ের পরিণতি যেন আবার তেমন না হয়। বাঁকা হাসি মনিরের ঠোঁটে।
অভি আপাত মস্তক দেখে নেয় মনিরকে। মায়ের কথা মনে নেই, তবে পূর্ণতা মরে গেলেও আমার কিচ্ছু আসে চাই না। তাকে চোখে ধরেছে, বিয়ে করেছি, গল্প এখানেই শেষ। অভিরাজ আমি, গোটা শহরের রাজত্ব আমার হাতে। এক নারী কখনোই আমার দুর্বলতা হতে পারে না। পূর্ণতা আমার ভাবনাতে নেই। আমার একমাত্র লক্ষ্য গোটা রাজত্ব হাতের মুঠোয় নেওয়া, পুরো এমপি পদটা আয়ত্ত করে নেওয়া। বলেই অভি চলে যায়। মনোয়ারের ঠোঁটের কোণে মুচকি হাসি, থমথমে মুখ হয়ে যায় মনির, মামুন সাহেব এবং ইফাদের। তাদের পরিকল্পনা ছিল পূর্ণতাকে হাত করে অভির থেকে ক্ষমতা নেওয়া, কিন্তু এবার দুপুরের রান্না পূর্ণতাকে করতে বলেছে মমতা। পূর্ণতা চুপচাপ রান্না বসিয়েছে, আগে কখনো রান্না করা হয়নি। রিক্সা চালক বাবা হলেও পূর্ণতাকে কখনো কাজ করতে হয়নি। তবে কাজ পারে না এমনটা নয়, মায়ের থেকে সব কাজ শিখেছে পূর্ণতা। রান্নাঘরে ঘেঁষতে দেওয়া হয়নি শিউলিকে। সকলের জানা শিউলি আশেপাশে থাকলে ঠিক পূর্ণতাকে সাহায্য করবে। মমতা নিজে রান্নাঘরের সামনে দাঁড়িয়ে পাহারা দিয়েছে। দুপুর গড়াতেই পূর্ণতার রান্না শেষ হয়। অভি বেরিয়েছে সকালে, পূর্ণতাকে বলেও যায়নি বেরোনোর সময়। রেশমা পান চিবাতে চিবাতে আসে পূর্ণতার কাছে, সাথে মমতাও আসে। চোখে চোখে দুজন কিছু একটা পরামর্শ করে। মমতা খাবারের ঢাকনা সরাতে সরাতে বলে, তোর স্বামী তো সকালে বেরিয়েছে, এখনো ফেরার নাম নেই। দেখ আবার বিয়ে টিয়ে করে ফেললো নাকি। পূর্ণতা হাসি মুখে তাকায় মমতার দিকে, অতঃপর জবাব দেয়, আমার স্বামী কখনোই দ্বিতীয় বিয়ে করবে না। মুখ বাঁকায় মমতা। যার ভরসা এত উঠছিস সে তোর হাত ছাড়লো বলে, তখন কি করবি? গোটা দুনিয়া আমার বিরুদ্ধে চলে গেলেও আমার স্বামী কখনোই আমার হাত ছাড়বে না। মমতার হাসি মুখখানা চুপসে যায়। রেশমা রেগে বলে, এত তেজ আসে কই থেকে তোর? স্বামীর ভালোবাসা থেকে। সরুন এখন, আমাকে যেতে হবে, রান্না শেষ করেছি। গান্ডে পিণ্ডে গেলুন এবার। পূর্ণতা যেতে নাই, তখনই মমতা আবারও বলে ওঠে, সতীনের ঘর যদি তোকে আমি না করিয়েছি না, তাহলে আমার নামও মমতা না। দাঁড়িয়ে যায় পূর্ণতা, পেছন ফিরে তাকায় মমতার দিকে। এই বুড়ো বয়সে আপনাকে সতীনের ঘর করাবো আমি, সেটাও 2 দিনের মধ্যেই। পূর্ণতার লেজে পা দিতে আসবেন না, একদম জ্বালিয়ে পুড়িয়ে দেব। এগিয়ে আসে মমতা, চোখে চোখ রেখে বলে, নদীতে নেমে কুমিরের সাথে যুদ্ধ করার পরিণাম জানিস তো। পূর্ণতা জবাব দেয় না, বাঁকা হেসে বেরিয়ে যায় রান্নাঘর থেকে। মিষ্টির থেকে 2টো বই নিয়েছে পূর্ণতা। বই পড়তে তার ভীষণ ভালো লাগে। দুপুর গড়িয়ে বিকেল নেমেছে, সূর্যটা পশ্চিম আকাশে ঢলে পড়েছে, রোদের তেজ কমেছে। জমিদার বাড়ির ছাদটা বিশাল এবং বিলাসবহুল, বিভিন্ন প্রজাতির ফুল গাছ লাগানো, একটা দোলনাও পাতা আছে সেটায়। পূর্ণতা তার লম্বা চুলগুলো মেলে দিয়ে দোলনায় বসে বই পড়ছে, মনোযোগ তার বইয়ের দিকে। এক মনে পড়ে যাচ্ছে বাংলা বই। তখনই জিপ গাড়ির শব্দ কানে আসে পূর্ণতার, ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। অভি ফিরল নিশ্চয়ই, বরের সাথে খাবে বলে খাবারটাও খায়নি পূর্ণ। বই বন্ধ করে দৌড়ে যায় রেলিং এর কাছে, উকি দিয়ে দেখে সত্যি অভি কিনা। অভি এসেছে, ঘামে লেপ্টে আছে সাদা শার্টখানা, ফর্সা মুখটা লালচে রং ধারণ করেছে, ভীষণ ক্লান্ত দেখাচ্ছে। ইলেকশনের কাজে বড়ই ব্যস্ত সে। পূর্ণতা দৌড় দেয় বই হাতে নিয়েই, এক দৌড়ে চলে যায় বাড়ির বাইরে। অভি সবেই সদর দরজায় পা রাখছিল, পূর্ণতার সামনে গিয়ে দাঁড়ায়, আঁচল তুলে ঘামে ভেজা মুখখানা মুছিয়ে দিতে নেয়। তখন অভি গম্ভীর গলায় বলে, এখানে কেন তুমি? পূর্ণতা এক গাল হেসে বলে, আপনাকে দেখে আসলাম। আমি তো রুমেই যাবো, তাই না? এখানে আসার প্রয়োজন ছিল না। পূর্ণতার হাসি মুখটা চুপসে যায়, আশেপাশে অনেক মানুষ ছিল। জমিদার বাড়ির বউ তুমি, মাথায় ঘন্টা ছাড়া যেন আর কখনো না দেখি। এখানে তোমার লম্বা চুল দেখে আকর্ষিত হওয়ার কেউ নেই? পূর্ণতা মাথা নিচু করে সরে যায় অভির সামনে থেকে, আখি পল্লবে জমেছে অশ্রুকণা। অভির পাশ থেকে একজন মধ্যবয়স্ক ভদ্রলোক জিজ্ঞেস করে, কে ও? অভি জবাব দেয়, আমার ভাইয়ের স্ত্রী।